শাহজাদের কক্ষে কোনো একটা বিষয় নিয়ে তুমুল হাসি ঠাট্টায় মত্ত। বোনদেরকে দেখে হাসতে হাসতে থেমে গেল শাহজাদ। সাফায়াত বলল, মহারানীরা হাজির। সবাই মিষ্টি হাসলো। শাহজাদ বলল, কক্ষ ফাঁকা করো, আমি বেরোচ্ছি। তটিনী পথ আটকে বলে, এই না, কি বলো? এত কষ্ট করে আমরা এত এত উপহার এনেছি। উপহার? ঘরের মানুষের কিসের উপহার? চোখ বন্ধ করো। শাহজাদ বলল, পথ ছাড়ো তো, দেরি হয়ে যাচ্ছে। আব্বা এখন ডাকবে। একটু চোখ বন্ধ করো না। সায়রা বলল। ভাইজান, চোখ বন্ধ করুন। শাহজাদ চোখ বন্ধ করলো। তটিনী ফুলকলির হাত থেকে থালাটা নিয়ে আসে সামনে, বলে, চোখ খুলো এবার। শাহজাদ চোখ খুলে আঙুল দ্বারা কপালের মাঝ বরাবর ঘর্ষণ করে বলে, কি এসব? দেখে বলো। শাহজাদ টুপির ভেতর আতর, কলম, একটা আংটি, মাথার চিরুনি আরো হরেক রকম জিনিস খুঁজে পায়। শেষমেশ টুপিটা হাতে তুলে নিয়ে বলে। তটিনী ঠোঁট এলিয়ে হাসে, বলে, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। সায়রা বলল, এটা আপুর পক্ষ থেকে তোমার জন্য, আর বাকিগুলো আমরা সবাই মিলে দিয়েছি। শাহজাদ টুপিটা নেড়ে চেড়ে থালায় রেখে দিয়ে বলে। ধন্যবাদ। খোদেজা, হামিদা আর শাহানা আসে, সাথে আরো কয়েকজন বয়স্কা মহিলা। শোনো শোনো সবাই, শেহজাদাকে মিষ্টি মুখ করে তারপর বের হও। খোদেজা মিষ্টি মুখ করিয়ে পুত্রের কপালে স্নেহের স্পর্শ আঁকে। হামিদা ও শাহানাও মিষ্টি মুখ করায়, দোয়া করে দেয়। খোদেজার তটিনীকে ডাকে। ওকে টুপিটা মাথায় পরিয়ে দাও। তটিনী খানিকটা দ্বিধায় পড়ে গিয়ে বলে, আমি। হ্যাঁ। শাহজাদ ওর দিকে তাকায়, তাড়া দিয়ে বলে, তাড়াতাড়ি করো, বললাম তো দেরি হয়ে যাচ্ছে। তটিনী টুপিটা হাতে নিয়ে শাহজাদের সামনে যায়। পায়ের আঙ্গুলে ভর দিয়ে টুপি পরাতে যেতে শাহজাদ মাথা নামিয়ে পড়ে নেয়। টুপিটা ঠিকঠাক করতে করতে বলে, আর কেউ কিছু আনেনি? ফুলকলি, কুমু, টুনু, ওরা কোথায়? সবাই এগিয়ে আসে। কুমু আর টুনু মিলে একটা রুমাল দেয়। রুমালটা অনেক দামি। শাহজাদ নিতেই তারা অনেক খুশি হলো। ফুলকলি একজোড়া নুপুর দেয়। শাহজাদ বলল, আমাকে নূপুর? এটা আপনার পরে কাজে লাগবে ভাইজান। সবাই তার উপহার দেখে হেসে ওঠে। মতিবানু এসে একটা মলমের কৌটো দেয়, বলে, আপনি তো মারপিট কইরা আহেন মাঝে মধ্যে, এইটা আপনার কাজে লাগবো সাহেব। শাহজাদ সেটি রেখে দেয়, বলে, আর কেউ? রূপা কোথায়? ও কিছু দেবে না? ফুলকলি বলে ওঠে। ও তো ঢুসে ঢুসে ঘুমাইতেছে ভাইজান। শাহজাদ বলিষ্ঠ কণ্ঠস্বরে চাপা রাগ দেখিয়ে বলে, ঠিক আছে, পথ ছাড়ো সবাই, যেতে দাও। তন্মধ্যে সিভান এসে বলে, আম্মা, সুন্দর বউ কোথায় গেল? মামা এসেছে? সুন্দর বউ যে আমাকে দেখতে চাইলো। কেউ সুন্দর বউকে দেখেছো তোমরা? দুরাত নির্ঘুম থেকে টুপিটা তৈরি করতে গিয়ে অপরূপা আর চোখ মেলতে পারছে না। সিভান এসে তাকে ডাকাডাকি করছে, বুঝতে পেরেও সে চোখ মেলতে পারছে না, সাথে দুর্বলও লাগছে। ফুলকলি তার গায়ে কাঁথা ঝাঁপিয়ে দিয়ে বলল, ছোট ভাইজান, সুন্দর বউ ঘুমাইতেছে, উঠতে পারবো না এখন। না, মামা এসেছে। মামাকে দেখতে চেয়েছে সুন্দর বউ। এই বউ ওঠো। কাঁথা নিয়ে ফেললো সিভান। অপরূপার গা ধরে ঝাঁকুনি দিয়ে বলল, এই সুন্দর বউ ওঠো। অপরূপা পিটপিট করে আমর্ষ গলায় বলল, কি হয়েছে? ঘুমাচ্ছি না। সিভান ধমক খেয়ে চুপসে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে উঠল, ঠোঁট ফুলালো। অপরূপা বুঝতে পেরে উঠে বসলো, চোখ জ্বলে বলল, কি হয়েছে? মামা এসেছে, দেখবে না? অপরূপা তড়াক খেয়ে বলল, তোমার মামা মহলে এসেছে? হ্যাঁ। অপরূপা তড়িঘড়ি করে খাট থেকে নেমে মাথায় ওড়না জড়িয়ে বলল, চলো। সিভান খুশি হয়ে তার হাতের আঙ্গুল ধরে টেনে টেনে নিয়ে গেল। মহলের কোনো এক কোণা হতে জিকিরের শব্দ ভেসে আসছে, হয়তো বেতার যন্ত্র চলছে। সারা মহল রং বেরঙের আলো আর লোক সমাগমে ঝলমল করছে। মেহমানদের বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করছে। রান্না বান্নাও পরিবেশনের কাজে রত। কাজের বুয়াগুলো লাল রঙের শামিয়ানায় ঢাকা খাবারের থালা হাতে সারি বেঁধে হেঁটে এগিয়ে যাচ্ছে।
সবার পরনে আজ নতুন পোশাক। অপরূপা নিজের পোশাকটির দিকে একবার তাকালো। দুপুরবেলা গোসল সেরে যেটা পরেছিল সেটা জলপাই রঙের। ফুলকলি দিয়েছে। ফুলকলি তাকে দুটো কাপড় দিয়েছে। কাপড়গুলো নতুন, লম্বা হওয়ায় সে তা কখনো পরেনি। অপরূপার গায়ে তা ভালোই মানিয়েছে, সে অদল বদল করে পরতে পারবে। সিভান বলল, তুমি ভাইজানকে কিছু দেবে না? কি দিব? উপহার? আমার কাছে তো কিচ্ছু নেই। আচ্ছা চলো, এইদিকে মামা আছেন। ভিড় দেখা যাচ্ছে দ্বিতল ভবনের কক্ষপথটিতে। সিভান ভিড় ঠেলে অপরূপাকে নিয়ে ছুটল। সবাই সিভান আর অপরূপাকে দেখে সরে দাঁড়ালো। সবাই দৃষ্টি তখন তাদের দিকে। অপরূপা বলল, আরে কোথায় নিয়ে যাচ্ছ? সিভান থেমে গিয়ে বলল, মামা সুন্দর বউ চলে এসেছে, তোমাকে দেখবে, এইদিকে ফেলো। হামিদা, খোদেজা আর শাহানার সাথে অট্টহাসিতে ফেটে পড়ে কথা বলছিল লোকটা। সিভানের কথাই সামনে ফিরল। সবার শানিত দৃষ্টি অপরূপার দিকে। কটকটে হলুদ রঙের পাঞ্জাবি পরা লোকটার গায়ে লম্বা পাঞ্জাবি, লম্বা মুখ, জমিদারদের মতো লম্বা গোঁফ। বয়স 35-36-এর মতো হলেও দেখতে অতটা মনে হচ্ছে না। অপরূপা লোকটাকে দেখে ঠোঁট টিপে হাসি চেপে রাখলো। লোকটা সামনে ফিরতেই অপরূপাকে আপাতমস্তক দেখলো। অপরূপা এতে অস্বস্তি লাগলো। লোকটা তুখর দৃষ্টিতে অপরূপাকে দেখে রসিকতা করে বলল, এ তোমার সুন্দর বউ? সিভান হেসে মাথা দুলিয়ে বলল। হ্যাঁ। হামিদা বলল, হাবিব ও অপরূপা, আশ্রয় আজহেব। হাবিব নামক লোকটা নিমগ্ন কণ্ঠে শুধালো, মানুষের সাথে নামের এত মিল থাকতে তো দেখিনি। আমি আসছি। অপরূপা দ্রুত পদে ওখান থেকে চলে এসে হাসিতে ফেটে পড়ল। এই লোক সিভানের মামা। হাসতে হাসতে তার চোখে জল নেমে এলো। পেছন পেছন সিভান দৌড়ে এসে বলল, এই সুন্দর বউ, তুমি চলে এলে কেন? মামা জিজ্ঞাসা করছিল সুন্দর বউ বর কোথায়। অপরূপা হাসছে, তার হাসি থামছে না। আশেপাশের সবাই তাকে দেখছে। কাজের বুয়াগুলো তাকে এত আগে এভাবে প্রাণ খুলে হাসতে দেখেনি। সিভান বলল, তুমি হাসছো কেন? হাসি থামাও, ওই দেখো শেহজাদ ভাইজানটা আসছে। বেশি হাসা পঞ্চসন্ত করে না ভাইজান। অপরূপা হাসির গতি কমালো, কিন্তু হেসেই যাচ্ছে। সিভান বুক ফুলিয়ে বলল, সে বড় সম্রাট আর আমি ছোট সম্রাট। এই থালাটা নাও, ভাইজানের মাথায় ফুল ছিটাও। অপরূপা হাসতে হাসতে থালাটা হাতে ওদিকে তাকালো। অতি ব্যস্ত পায়ে হেঁটে শাহজাদ মহলে আমন্ত্রিত মেহমানদের সাথে হাতে হাত মিলিয়ে কুশলাদি বিনিময় করতে করতে চত্বরের দিকে পা বাড়ানোর সময় সাফায়াতকে ডেকে বলল, এখানে কি ফোনে সার্কাস চলছে? এত হাসাহাসির কিসের? সাফায়াত চারপাশে তাকিয়ে বলল, কোথায় হাসাহাসি হচ্ছে? সবাই তো দেখি ফুল ছিটাচ্ছে। তুমি দেখবে না কিছু? ঠিক তখনই একটি থালা ভর্তি ফুলের পাপড়ি এসে শাহজাদের মুখ বরাবর পড়লো। গোলাপের পাপড়িতে ঢেকে গেল তার মাথার চুল, মুখ। থুহ করে ঠোঁটে লেগে থাকা পাপড়িগুলো ঝেড়ে ফেলে কটমট গলায় হুঙ্কার ছাড়লো শাহজাদ। মুখের উপর এভাবে ফুল ছুড়ল কে? ফুলকলি আর মতিবানু সহ সবাই মিলে ঘাড় ঘুরিয়ে অপরূপাকে দেখলো। অপরূপা মস্তক নামিয়ে থালাটা পেছনে লুকিয়ে সিভানের হাত চেপে ধরে মিনমিন করে বলল, দেখলে তো? সিভান হাসিতে ফেটে পড়ে বলল, তুমি ফুলও ছুটতে জানো না বউ? আমি জানতাম নাকি মুখে গিয়ে পড়বে। শাহজাদ চুল থেকে মাথা থেকে গোলাপের পাপড়ি ঝেড়ে ফেলে অপরূপার দিকে কঠোর দৃষ্টিতে তাকালো। কিছু না দিয়ে শেষমেশ ফুল দিল, তাও আবার ছুঁড়ে। অপরূপা চোখ তুলে তাকিয়ে আবার নামিয়ে ফেললো। অপরূপা সেখান হতে সরে পড়লো ধীরে ধীরে। তটিনীরা সবাই তাকে ঘিরে ফেললো। সোহিনী বলল, তোমার ঘুম হয়েছে? হ্যাঁ। তটিনী বলল, তোমার টুপিটা সম্রাটের পছন্দ হয়েছে, এই নাও পয়সা, বাড়িয়ে দিলাম। অপরূপা পয়সাগুলো নিয়ে হাসলো। তার প্রথম পারিশ্রমিক। হাতের মুঠোয় পয়সাগুলো চেপে ধরে দাদিজানকে স্মরণ করলো। তটিনী বলল, খুশি হয়েছ? আমি একটা চাদরে কিছু ফুল তুলবো, ও চাদর পরে, তাই তুমি করে দেবে? জি, চেষ্টা করব। তটিনী তার গাল টেনে দিয়ে বলল, তুমি খুব ভালো মেয়ে রূপা। অপরূপা হাসলো, বলল, আপনাদের সবাইকে অনেক সুন্দর লাগছে। শবনম হেসে বলল, লজ্জা দিও না এভাবে। অপরূপা মৃদু হাসলো, বলল, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, খুব ঝিমোচ্ছে। সোহিনী বলল, আচ্ছা তুমি যাও, খাওয়ার সময় আমরা ডেকে নেব। আর একটা কথা, তোমাকে হাসলে খুব ভালো লাগে,
এভাবে হেসো। অপরূপা মাথা নেড়ে বলল। চাই। হুম। অপরূপা তার কক্ষের দিকে পা বাড়ালো। তাদের কক্ষটি রসাই ঘরের ঠিক বাম পাশেই। কক্ষপথে পা বাড়াতে একটি সাদা ধবধবে খরগোশকে ছোটাছুটি করতে দেখলো সে। থেমে গেল, ভাবলো। সম্রাটের খরগোশ এখানে কি করে এলো? অপরূপা সেটির পেছনে ছুটলো। তাকে দেখতে পেয়ে খরগোশটি পালাতে চাইলো। পালাতে পালাতে একসময় তাদের কক্ষের ভিতরে ঢুকে পড়লো। মুখের ভেতর কিছু একটা। অপরূপা তাকে কোলে নিতেই মুখে আটকে থাকা জিনিসটা টেনে বের করলো। হাতে নিয়ে দেখলো পুরনো লোহার দুটো চাবি। চাবি দুটো টেনে নেওয়ার সময় খরগোশের মুখ ছিঁড়ে গিয়ে রক্ত ঝরছে। চাবিতে রক্ত লেগে আছে। রক্ত দেখে অপরূপার হাত পা কেঁপে উঠলো। এখন কি করবে সে? সম্রাট তো আর আস্ত রাখবে না তাকে। হাবিবকে দেখতে চেয়েছিলে কেন রূপা? পাটের চটের উপর ফুলকলি আর কুমু টুনুর সাথে বসে খাচ্ছিল অপরূপা। ভাত মেখে লোকমা মুখে তোলার আগেই হামিদার এরূপ প্রশ্নে থেমে গেল সে। ইতস্তত বোধ করলো। বিব্রত মুখটা দেখে খোদেজা ভুরু কুঁচকে তাকালো। মৃদু হেসে অপরূপা জবাব দিল। শিভারের মতো একটা লোক দেখেছিলাম পূর্বে, মনে হয়েছিল ওটা শিভানের মামা হবে, তাই দেখতে চেয়েছিলাম। ও তাই তো বলি, রূপা কেন তাকে দেখতে চাইলো? আচ্ছা খাও, আর একটু মাংস দেব? অপরূপা ঘাড় নাড়ালো। আচ্ছা লাগলে বলো। এই ফুলি দেখিস ওর কিছু লাগে কিনা। জি বেগম। সিভান রসাই ঘরে পা রাখলো। অপরূপাকে দেখে কোমরে হাত দিয়ে গাল ফুলিয়ে বলল। সুন্দর বউ, তুমি আমার লেখে একা একা খেয়ে ফেলছো। অপরূপা লোকমা মুখে ওর দিকে চেয়ে রইল। হামিদা বলল। তোমার রেখে মানে? তুমি তো তোমার আপাদের সাথে খাবে। সুন্দর বউ তো আপনাদের সাথে খাবে। না, আপাদের সাথে খাবে না বলছে ও। ও নাকি ওখানে বসে খেতে লজ্জা করবে। অপরূপা ওকে ডাকলো। সিভান ওর পাশে এসে বসলো। অপরূপা বলল। আমি খাইয়ে দিই দুটো? না, দুটোতে হবে না। অপরূপা হাসলো। লোকমা তুলে দিয়ে বলল। আচ্ছা যত খেতে পারো। হামিদা বলল। অপরূপা হাসলো। শাহানা হেসে বলল। লাই দিচ্ছ? মাথা খাবে তোমার। ভাইজানদের সাথে খাবে না তুমি? সিভান মজা করে খেতে খেতে বলল। ভাইজানরা খাওয়ার সময় কঠিন কঠিন কথা বলে, আমার তাদের সাথে বসে খেতে ইচ্ছা করে না। শোনো বউ, তুমি মামাকে দেখে ওভাবে হেসেছিলে কেন? সবাই অপরূপার দিকে দৃষ্টি তাক করলো। অপরূপা কি বলবে এখন? এত মিথ্যা আর বলা যাচ্ছে না। সে সিভানের মামাকে রহমান ভেবেছিল, অথচ রহমানের সাথে এতটুকু মিল নেই লোকটার। তাই বড্ড হাসি পেয়েছিল। হামিদা বলল। তুমি বোধহয় ওর হলুদ পাঞ্জাবি দেখে হাসলে। আসলে এমনই, ওর পছন্দের রং হলুদ, কমলা, তোতা, টকটকে, লাল এসব। এত বলি তারপরও শোধরায় না, ওর নাকি এসব রং পছন্দ। কুমু আর টুনু সবাই খিলখিল করে হেসে উঠলো। অপরূপা তাদের হাসি দেখে মৃদু হাসলো। সিভান বলল। এই জন্য আসছিলে? আমি মামাকে বলবো। মামা আমাকে দেখে দেখে জিজ্ঞাসা করছে তোমার সুন্দর বউ আমাকে দেখে এইভাবে হাসছিল কেন? শাহানা বলল। আচ্ছা কেন ওকে সুন্দর বউ ডাকছো? ও কি বউ? ওর তো বিয়েই হয়নি। অপরূপা ম্লান মুখে ভাত খেতে লাগলো। সিভানকেও খাওয়ালো। সিভান ভাত চিবোতে চিবোতে বলল। আমি ওকে সুন্দর বউই ডাকবো। অপরূপা বলল। আচ্ছা ডেকো। তখনই শাহজাদের প্রবেশ। গায়ে এখনো রাজকীয় শেরবানি, চোখে মুখে নিদারুণ উৎকণ্ঠা। সে প্রবেশ করতেই আতরের সুগন্ধে মমা করে উঠল রসাইঘর। রহমান ঠিক এমন একটা আতর দিয়েছিল অপরূপাকে। সুগন্ধিটা নাকে এলেই মনে হয় রহমান আশেপাশেই আছে। ঘেমে উঠেছে শাহজাদ। দেখে অশান্ত চিন্তান্বিত মনে হচ্ছে। অধীর গলায় বলে উঠল। আম্মা, একটু গরম পানি দিন, মিঠুর মুখ থেকে রক্ত ঝরছে, দ্রুত করুন। খোদেজা প্রশ্ন করে। কি হয়েছে মিঠুর? জানি না কি হয়েছে, ওর মুখে রক্ত দেখা যাচ্ছে। একটু সময় দাও, পানি দিচ্ছি। শাহানা আর হামিদা গরম পানি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লো। ওদিকে ফুলকলিদের খাওয়া বন্ধ হয়ে গেল। তারা আতঙ্কিত চোখে চেয়ে রইল। শাহজাদ তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে গিয়ে দেখলো অপরূপার পাতের দিকে তাকিয়ে চুপচাপ খাচ্ছে। সিভান তার পাশে বসে হাড্ডি চিবোচ্ছে। নগরের মানুষকে খাবারের মোড়ক বিতরণ করা শেষ হয়েছে। নগরের উন্নয়ন প্রকল্প নিয়ে মহামান্য ব্যক্তিবর্গের সাথে সভা বসেছে। সেই সভায় 3 জন লোক উপহার নিয়ে প্রবেশ করলো মহলের সদর কক্ষে।
হুজুর একটা আরজি। শারতাজ সাহেব বললেন। বলে যাও, সম্রাট উপস্থিত আছে। উপহারগুলো নিচে রেখে লোকগুলো হাঁটু মুড়ে বসলো। শাহজাদকে উদ্দেশ্য করে বলল, সাহেব, বছর কয়েক আগে একটা বিবাহযোগ্য কন্যার লাশ পাইছিলাম আমাকে বাড়ির গোয়ালের পিছনে, বস্তাবন্দি অবস্থায়। সে কথা সকলে জানে। আমার বাড়িতেও 2টা বিবাহযোগ্য কন্যা আছে। এলাকার ডাকাতের উৎপাত বাড়তেছে দিন দিন। কন্যাদের নিয়ে আমি নিরাপত্তাহীন ভুগতেছি। আমার রাতের ঘুম হারাম হইয়া গেছে। আমি আপনাদের কাছে আমার কন্যা 2টার ইজ্জতের নিরাপত্তা চাই। আমার একটা ফেরাইবেন না, আমারে যে কোনো একটা ফয়সালা দিন। শাহজাদ মনোযোগ দিয়ে পুরোটা শুনে বলল, 2 কন্যায় যেহেতু বিবাহযোগ্য সেহেতু নিকাহ পড়িয়ে দিন। যোগ্য পাত্রের সন্ধান পেলে মহলে এসে হাজিরা দিয়ে যাবেন। সমস্ত খরচাপাতি দেয়া হবে। বিনিময়ে খাজনা পরিশোধ করা থাকতে হবে। কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত আছেন এমন তথ্য পাওয়া গেলে শাস্তি পেতে হবে। জমিতে উৎপাদিত ফসলাদির 20% মহলের মজুদ ঘরে জমা দিতে হবে। যান, এরপরের জন বলুন। সম্রাটের 1000 বছর আয়ু হোক। সম্রাটের 1000 বছর আয়ু হোক বলেই লোকটা নতজানু হয়ে বিদায় নিল। এরপর লোক দুটোকে দেখে সাফায়াত বলল, ভাইজান, এরা একে অপরের প্রাণের শত্রু বলা চলে। গতকাল মারামারি করে একে অপরের মাথা ফাটিয়ে দিয়েছে। আমি তাদের খবর পাঠিয়েছিলাম খাবার বিতরণের পরেই যেন সবাই হাজির হয়, তাই এসেছে। শাহজাদ প্রশ্ন করলো, মারামারির বিষয়বস্তু কি ছিল? লোক দুটো ভীতু দৃষ্টিতে চাইলো। একজন বলে উঠল, হুজুর, তার পোলা ভেড়া পালে আমার কন্যারের নিকাহ করবার লাগি পরাণ দিতেছিল। আমি আর আমার বেগম রাজি আছিলাম না। আমার অল্প বয়সী কন্যা দুনিয়াদারির হিসাব বুঝে না, তাই ওই রাখাল পোলার লগে পলাইছি। আমার মাথা গরম হইয়া গেছিল, তাই আমি এরে গালাগাল করছি, আরে আমার মাথা ফাটাই দিছি। আমিও দিছি। শাহজাদ কেদারায় পিঠ এলিয়ে বসে প্রশ্ন করল, কত বয়স কন্যার? 16 বছর সাহেব। শারতাজ সাহেব বলে উঠলেন, মাথা মোটা। 14 বছরের মেয়েদের নিকাহ দিচ্ছে, আর 16 বছর কম তারা সাবালক হয়েছে। নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারবে। শাহজাদ বলল, ওরা একে অপরকে পছন্দ করে? তাই কয় সাহেব, কিন্তু কোনো কিন্তু না। ছেলের পিতাকে বলছি, আপনি পুত্রবধূকে সসম্মানে ঘরে তুলবেন। আর কন্যার পিতাকে বলছি, আপনিও মেয়ে জামাইকে সম্মান দিয়ে কথা বলবেন। মারামারি করে যেহেতু দুজনেরই মাথা ফেটেছে, সেহেতু বিচার সেখানেই সমাপ্ত। এর পরের বার যদি এরূপ কোনো খবর আসে, তাহলে দুজনের জায়গা অন্ধ কারাগারে। সোজা হিসেব যান। ভয়ে কাঁপতে কাঁপতে লোক দুটো প্রস্থান করলো। এই শোনো না, শালু এডিটিং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন।